সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা দৃঢ় হয়েছে বললেন প্রধানমন্ত্রী। পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের চাপ দেশেও আছে বললেন ওবায়দুল কাদের। যুক্তরাষ্ট্রকে দ্বিচারিতা পরিহারের আহ্বান। 24 ঘন্টার চেষ্টায় সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে নেভানোর কাজ কাল সকাল পর্যন্ত স্থগিত, তদন্ত কমিটি গঠন। দাবদাহের পর এবার সপ্তাহব্যাপী বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস। 2 জেলায় বজ্রপাতে নিহত 3। জিম্বাবুয়েকে 6 উইকেটে হারিয়ে সিরিজ জয়ের পথে এগিয়ে গেল বাংলাদেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দেশের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকার কারণে জনগণের আস্থা দৃঢ় হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, জনগণের এই বিশ্বাস ও আস্থা ধরে রাখতে হবে। ঢাকা সেনানিবাসে 2টি ভবন উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। একটি আন্তর্জাতিক মানের চৌকস বাহিনী গড়ে তুলতে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় এরই ধারাবাহিকতায় ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবার সহ জনসাধারণের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি AFIP বিভাগের জন্য নতুন ভবন নির্মাণ করা হয়েছে। রোববার সকালে নবনির্মিত এ ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন ভবনে স্থাপিত বিভিন্ন সুযোগ সুবিধা পরিদর্শন করেন। এরপর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা, সেমিনার, সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য নির্মিত আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ ভবনও উদ্বোধন করেন তিনি। এ সময় নাচে গানে বরণ করে নেওয়া হয় সরকার প্রধানকে। সেনাবাহিনীর প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান এ সময় সশস্ত্র বাহিনীর নানা অর্জন প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। পরে দরবার হলে সেনা সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর আধুনিকায়নে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করছে। সশস্ত্র বাহিনীর জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে 1974 সালের যে প্রতিরক্ষার নীতিমালা প্রণয়ন করেছিলেন, তারই ভিত্তিতে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি। ফোর্সেস গোল বাস্তবায়নের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের সশস্ত্র বাহিনী আধুনিক জ্ঞান সম্পন্নভাবে প্রতিষ্ঠিত হবে। সেই সাথে যেহেতু আমাদের 2008 নির্বাচনের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, কাজে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য এবং সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। দেশপ্রেম ও পেশাদারিত্বের সাথে সেনাবাহিনীর উপর অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দেন সরকার প্রধান। আমাদের সেনাবাহিনী আজকে জনগণের পাশে দাঁড়ায়, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করেছে। 75 15 আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয়, যেটা যে কোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন। আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না। যে কোনো একটা দুঃসময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার অংশ হিসেবে ত্রিমাত্রিক বাহিনী গড়ে দেশে বিদেশে বাংলাদেশের সুনাম ধরে রাখতে সবাইকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এবং জনগণের একটা ভরসা। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ প্রতীক বরাদ্দ স্থগিত করেছে বলে অন্যান্য দলগুলোকেও করতে হবে, বিষয়টা এমন নয়, জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বললেন, নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের বিরত রাখা দলের নীতিগত সিদ্ধান্ত, এখানে আইনি কোনো বিষয় নেই। যুদ্ধ সংঘাতের কারণে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের চাপ এদেশেও আছে বলে জানালেন ওবায়দুল কাদের। মাহমুদ হাসানের প্রতিবেদন। ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় বলেন, আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনের প্রতীক বরাদ্দ স্থগিত করেছে বলেই যে অন্য দলগুলোর প্রতীক বরাদ্দ করতে পারবে না, এটা ঠিক নয়। প্রতীক ছাড়া আমরা একটা নতুন কৌশলে জাতীয় নির্বাচন করেছি এবং তার ধারাবাহিকতা আমরা মনে করেছি যে প্রতীক ছাড়া নির্বাচনটা করলে প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং এতে অনেকেরই নির্বাচন করার যে আগ্রহ, সে আগ্রহটা বাস্তবে প্রতিফলিত। তার মতে, যুদ্ধের কারণে বিশ্বে যে অর্থনৈতিক সংকট চলছে তার প্রভাব থেকে মুক্ত নয় বাংলাদেশ। আমাদের দেশে বিরোধী দল যখন অগ্নিসন্ত্রাস করে, পুলিশকে হত্যা করে, প্রধান বিচারপতির বাড়িতে হামলা করে, পুলিশ হাসপাতালে হামলা করে, সাংবাদিকদের উপর হামলা করে, তখন যুক্তরাষ্ট্র সেটা নিয়ে কথা বলে। আর যুক্তরাষ্ট্রে আজকে যা হচ্ছে সে সত্য বলতে গেলে আমাদের অপরাধ কোথায়? যুক্তরাষ্ট্র যে দৃষ্টিতে বাংলাদেশের মানবাধিকার দেখে, সে দৃষ্টিতে নিজের দেশে কেন দেখবে না, প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। তারা মানবাধিকার আমাদের দেশে যে চোখে দেখবে, তাদের নিজের দেশে সেই দৃষ্টিতে দেখবে না কেন? যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাত নেই, তবে সত্য বললে আঘাত লাগলে কিছু করার নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বন্ধুত্ব নেই, এটা তো আমরা বলছি। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোট গ্রহণ ৮ মে। শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা ভোটারদের মন জয় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই ধাপে ১৫২ উপজেলার মধ্যে ২২টিতে ভোট হবে ইভিএমে। গোপালগঞ্জ যশোর প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। একদিকে তাপপ্রবাহ, অন্যদিকে বোরো ধান কাটার মৌসুম। এরই মধ্যে চলছে উপজেলা নির্বাচনের প্রচারণা। গরমের মধ্যে গোপালগঞ্জে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। কেউ দিচ্ছেন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি, কেউ বা দিচ্ছেন কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস। জননেত্রীর কাছ থেকে এই স্পেশাল বরাদ্দগুলো এনে এই প্রকল্পগুলো গোপালগঞ্জে বাস্তবায়ন করতে পারবো। দু একটা মিল কারখানা হলে আমি যুবক এবং যুবতী যত আছে বেকার ছেলেরা বেকার সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ, আমি সেটা করে দেব। তবে ভোটাররা বলছেন যোগ্য দেখে তারা প্রার্থী নির্বাচন করবেন। নির্বাচিত হওয়ার পরে আমাদেরকে আর খোঁজ নেবে না এমন একজনকে কখনোই সিলেক্ট করব না। এমন একটা যোগ্য প্রার্থীকে আমরা ভোট দিতে চাই যে আমার এবং সমাজের সুন্দরভাবে কাজ করবে। জেলায় প্রথম ধাপে ৩ উপজেলায় নির্বাচন হবে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান রিটার্নিং অফিসার। ৮ মে আমরা একটা বেটার ইলেকশন এই জেলা আমরা এই ৩টি উপজেলা আমি উপহার দিতে পারবো। এদিকে যশোরের মনিরামপুর ও কেশবপুর উপজেলাতেও চলছে প্রচারণা। প্রার্থীরা গরম উপেক্ষা করে যাচ্ছেন ভোটারদের বাড়ি, দিচ্ছেন প্রতিশ্রুতিও। তরুণ প্রজন্ম বা নতুন প্রজন্ম যারা, তারা সবসময় নতুন প্রজন্মকে বেছে নিতে চায়। প্রত্যেকটা সেক্টরে পরিবর্তন চাচ্ছে। আশা করি বিপুল ভোটের মাধ্যমে আমি বিজয় লাভ করব। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৩ জন, ভাইস চেয়ারম্যান ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমার গ্রামের সমস্ত জায়গায় ভালো একটা প্রভাব আছে। সকল শ্রেণীর মানুষ, সকল পেশাদার মানুষ আমাকে সাদরে গ্রহণ করতে। ভোটাররা যোগ্য প্রার্থীকে বেছে নেবেন বলে জানান। সত্যর পথে কাজ করবে, আমরা চাই যে তাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। আমরা এখন নতুন মুখ চাই, এটা আমাদের আশাবাদী। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। আমি আশা করছি আমাদের যশোর জেলার যে প্রথম ধাপের নির্বাচন এটি অত্যন্ত সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সমর ইসলাম, একুশে টেলিভিশন। ২৪ ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে লাগা আগুন। ফায়ার সার্ভিসের সঙ্গে বন বিভাগ, কোস্টগার্ড, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। নিরাপত্তাজনিত কারণে নেভানোর কাজ কাল সকাল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। এদিকে কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাগেরহাট প্রতিনিধি এম মইনুল ইসলামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবনের একাংশে লাগা আগুন। ফায়ার সার্ভিস, বন বিভাগ, কোস্টগার্ড, নৌবাহিনী সহ স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় ২৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। এর আগে শনিবার দুপুরে সুন্দরবনের বাগেরহাটের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে ৩ কিলোমিটার জুড়ে। নিচ থেকে আগুন তো প্রথম যে অবস্থা ছিল, এরা দমকল বাহিনী
বিভিন্ন রকম পন্থা করে পানি দেওয়ার পরে স্বাভাবিক নিয়ন্ত্রণে আসছে। গতকাল হতে আমরা আগুনের শব্দ পাই যে আগুন লেগেছে, আমরা সকলে চলে আসছি। আজকের মনে হয় ইনশাআল্লাহ নিয়ন্ত্রণে আসবে। শুরুতে বনকর্মী ও স্থানীয়রা আগুন নেভানোর কাজে নামেন। পরে তাদের সঙ্গে যোগ দেয় মোংলা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। তবে রাত হয়ে যাওয়ায় সেদিনের মতো কাজ বন্ধ রাখা হয়। সবার সাথে সিপিজি হিসেবে কাজ করতেছি। সকালে আমরা এখানে আসলাম, তো আসার পরে দেখলাম যে ওনারা বলছেন যে সার্কেল করে ওনারা আগুন নিভানোর প্রচেষ্টা করছেন। যতবার আগুন লেগেছে তার কারণ অনুসন্ধান করতে যে, তথ্য অনুসন্ধান করতে যে এবং তদন্ত কমিটির রিপোর্ট সবকিছু প্রমাণ করে যে এইসব অগ্নিকাণ্ডগুলো হচ্ছে পরিকল্পিত অগ্নিকাণ্ড। রোববার সকাল 8টা থেকে ফায়ার সার্ভিসের বাগেরহাট ও খুলনার 5টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেন। তাদের সঙ্গে যোগ দেয় বন বিভাগ, স্থানীয় স্বেচ্ছাসেবক, কোস্টগার্ড, পুলিশ, নৌবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার। এই 5-6 ঘন্টা যে কাজ করেছে, আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। আমাদের অনেকগুলো কারণ থাকতে পারে, ন্যাচারাল কারণ থাকতে পারে। আপনারা জানেন যে গত 76 বছরের বেশি হিট ওয়েভ চলছে, প্রচন্ড তাপদাহ, কোনো বৃষ্টি নেই এখানে, এটাও একটা কারণ। তারপরে অন্য কোনো কারণ আছে কিনা সেটা তদন্ত কমিটি তদন্ত করে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানাদেবকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিবে কমিটি। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে এসেছে। কাল থেকে সারা দেশে সপ্তাহব্যাপী বজ্রসহ ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে আজ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় নিয়মিত শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে। মানিক শিকদারের রিপোর্ট। 36 দিন ধরে টানা তাপপ্রবাহের পর নামছে তাপমাত্রার পারদ। শ্রমজীবী পথচারীরা কিছুটা স্বস্তি পেয়েছেন। আজকে একটু মোটামুটি কম লাগে, কিন্তু রোদটা আসার পরে গরমটা আরো বাড়ে। দিনের তুলনা অনেকটাই কম, একটু স্বস্তি পাচ্ছি বৃষ্টিটা হওয়ার পরে। তাপপ্রবাহের ব্যাপ্তি ও তীব্রতা কমে যাওয়ায় খুলে দেওয়া হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। কয়েকদিনের বিরতির পর ক্লাস চালু হওয়ায় খুশি শিক্ষার্থীরা। পড়ছি, লিখছি, ম্যাম পড়া দিচ্ছে, এগুলা হোমওয়ার্ক নিচ্ছি, অনেক ভালো লাগতেছে। অনেকদিন পর স্কুলে আইসা ফ্রেন্ডদের সাথে দেখা হলো। ফ্যানের সংখ্যা কম কিন্তু জনসংখ্যা বেশি, সেই কারণে আমাদের ক্লাসে অনেক গরম অনুভূত হচ্ছে। এতে আমরা একটু অস্বস্তিকর পরিবেশে পড়লেও পড়াশোনা করে আমাদের বেশ ভালো লাগছে। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হওয়ায় অভিভাবকরাও সন্তুষ্ট। তবে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিভ্রাট থাকায় উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। নিউ কারিকুলাম তো বাসায় বসে থাকলে তো নিউ কারিকুলামগুলো হচ্ছে না। আমাদের যে গ্রুপ ওয়ার্ক এগুলো ক্লাসে ভালো হয়, বাসায় বসে এরকম ভালোভাবে করা যায় না। আমরা বাসায় থাকলে অনেক সময় ফোন নিয়ে বেশিরভাগ পড়ে থাকি। স্কুলে আসলে আমাদের কিছুটা হলো শিখা। গরম কম থাকলে ঠিক আছে, আর গরম বেশি হলে তো বাচ্চাগুলো সবার জন্যই এটা খারাপই হবে। বেলা 12-1টার মধ্যে যদি ছুটি দিয়ে দেয় সমস্ত শিফটে ক্লাস নিয়ে, তাহলে বাচ্চারা স্বয়ংসিদ্ধভাবে ক্লাস করতে পারবে, কোনো অসুস্থতা হবে না। ক্ষতি পুষিয়ে নিতে শনিবারও ক্লাস নেওয়া হবে। তবে শিক্ষার্থীরা যাতে অসুস্থ হয়ে না পড়ে সে ব্যাপারে সতর্ক আছে স্কুল কর্তৃপক্ষ। গরমে যাতে বাচ্চারা মাঠে ছোটাছুটি না করে, বাইরের যে আউটডোর যে কাজগুলো সেগুলো আপাতত বন্ধ আছে। আর আমাদের তো ক্লাসরুমে পর্যাপ্ত জায়গা আছে, ফ্যান আছে, আর একটু গরম কমেছেও 3 জায়গায় আমরা বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা রেখেছি। এদিকে রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় 40.3 ও ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টি, দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির প্রভাবে তাপপ্রবাহ আরও কমার সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা। তাই গতকালকেও ঢাকা, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগে কিন্তু মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ ছিল। সেটা আজকে বিভিন্ন জায়গায় হয়তো তাপমাত্রা আরও কিছুটা কমে এসে কিছুটা প্রশমিত হয়ে যাবে এবং আগামীকালকে রাজশাহী এবং খুলনা বিভাগের 2-1 জায়গায় হয়তো বা আপনার মৃদু ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এছাড়া সারা দেশেই এই ধরনের তাপপ্রবাহ হয়তো কালকে থেকে পরিলক্ষিত হবে না। এদিকে দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতের প্রবণতা বেড়েছে। গত 24 ঘন্টায় টাঙ্গাইল ও খাগড়াছড়িতে বজ্রপাতে 3 জন নিহত হয়েছেন। আগামী কয়েকদিন বজ্রঝড়ের সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস। বজ্রঝড় এবং সাথে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে এবং আগামীকালকে থেকে সারা দেশেই বিচ্ছিন্নভাবে কিন্তু বৃষ্টিপাত হবে। এবং মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।
দ্বিতীয় টি-20তেও জিম্বাবুয়েকে 6 উইকেটে হারিয়ে 5 ম্যাচ সিরিজে 2-0 এগিয়ে গেল বাংলাদেশ। চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে 7 উইকেটে 138 রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে 18 ওভার 3 বলে 4 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। পারভেজ খোকনের রিপোর্ট। আরও একটি জয় বাংলাদেশের। প্রথম টি-20র মতো দ্বিতীয়টিতেও পাত্তাই পেল না জিম্বাবুয়ে। 19তম ওভারের তৃতীয় বলে 4 মেরে জেতালেন মাহমুদুল্লাহ রিয়াদ। 9 বল হাতে রেখে 6 উইকেটে জিতল স্বাগতিকরা। এর আগে ব্যাট করতে নেমে ধীরগতি শুরু করেন 2 ওপেনার জয়লর্ড গাম্বি ও মারুমানি। তবে ভালো শুরু এনে দিতে পারেননি তারা। প্রথম 10 ওভারে 4 উইকেটে 38 রান তোলে জিম্বাবুয়ে। পরের 10 ওভারে 3 উইকেট হারিয়ে 100 রানের বড় সংগ্রহ স্বাগতিকদের। এর মধ্যে শেষ 5 ওভারে উঠেছে 57 রান। শেষটা ভালো করতে পারেনি বাংলাদেশের বোলাররা। ক্যাম্পবেল 24 বলে করেন 45 আর 29 বলে 44 রানে অপরাজিত ইনিংস খেলেন বেনেট। তাসকিন ও রিশাদ নেন 2টি করে উইকেট। 150 রানের চেয়েও কম রান তাড়া করতে গিয়ে বেশ ভুগেছে স্বাগতিকরা। 41 রানে ভাঙে ওপেনিং জুটি। তানজিদ হাসান ফেরেন 19 বলে 18 রান করে। এরপর দলপতি নাজমুল হোসেন আউট হন 16 রানে। ওপেনার লিটন দাস প্রথম ম্যাচে সুবিধা করতে না পারলেও এদিন করেন 23 রান। আর জাকের আলী ব্যাট থেকে আসে 13। শেষ দিকে তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদের জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত 37 রান করেন তাওহিদ হৃদয়। পারভেজ খোকন, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 11 বছরেও শেষ হয়নি হেফাজতের তাণ্ডব মামলার তদন্ত। স্থবির হয়ে আছে বিচারিক কার্যক্রম। জুনের মধ্যে এসপিএম প্রকল্প বিপিসির কাছে হস্তান্তর, জ্বালানি খালাসে গতি ফেরার আশা। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। টিএসসির রাজু ভাস্কর্য চত্বরে বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা মার্কিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার তীব্র নিন্দা জানান। এ সময় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিতে বিশ্ব সম্প্রদায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বলেন, ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। এরপর বিক্ষোভ মিছিল শাহবাগ ঘুরে টিএসসিতে এসে শেষ হয়। পরে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কুশপুত্তলিকা পোড়ানো হয়। যে 22 শতাধিক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। বাংলাদেশের শিক্ষার্থী সহ ফিলিস্তিন সংহতি আন্দোলনের অংশ নেওয়ার কারণে যে সকল শিক্ষার্থীদেরকে আমেরিকার বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে, অবিলম্বে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। আজ 5 মে 2013 সালের এই দিনে হেফাজতে ইসলামের ব্যানারে সরকার উৎখাতের জন্য ব্যাপক জমায়েত হয়েছিল মতিঝিলের শাপলা চত্বরে। সব আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজধানী দখলের পাঁয়তারায় সেদিন মানুষ মেরে ও ব্যাপক ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ সহ তাণ্ডব চালিয়েছিল হেফাজতের কর্মীরা। পরে মধ্যরাতে পুলিশ, র্যাব, বিজিবির যৌথ অভিযানে তারা চলে যেতে বাধ্য হয়। সাইদুল ইসলামের রিপোর্ট। কোরআন সুন্নাহ বিরোধী সব আইন বাতিল সহ 13 দফা দাবিতে জমায়েত ঘটিয়েছিল হেফাজতে ইসলাম। অরাজনৈতিক ব্যানার হলেও বিএনপি, জামাত সহ ধর্মভিত্তিক দলগুলোর প্রত্যক্ষ সহযোগিতায় এদিন নারকীয় তাণ্ডবে মেতে উঠেছিল তারা। দিনভর রাজধানীতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় হেফাজত ও তাদের দোসররা। বিশেষ করে পল্টন, ফকিরাপুল, প্রেস ক্লাব, কাকরাইল সহ আশপাশ এলাকা হয়ে ওঠে বিভীষিকাময়। জানমাল রক্ষায় ওই দিন মধ্যরাতে যৌথ অভিযানে নামে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা। প্রায় ঘণ্টাব্যাপী অভিযানে পিছু হটে হেফাজত। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী 2013 সালের 5 মে রাজধানীসহ বিভিন্ন স্থানে হেফাজতের 22 কর্মী সহ 39 জন নিহত হয়েছিল। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থানে নাশকতার দায়ে 83টি মামলা হয়। তবে অধিকাংশ মামলার তদন্ত এখনো শেষ হয়নি।
মামলাটা এখন এই পর্যায়ে আছে যে সাক্ষীর পর্যায়ে আছে এই মামলাগুলি, আর কিছু মামলা তো এখনও তদন্তই শেষ হয়নি। তো এখন যেই মামলাগুলি মানে যাদের বিরুদ্ধে মামলাটা হয়েছে, অনেকে গ্রেপ্তার হয়েছিল, তারা জামিনও আছে। তা আমরা চেষ্টা করব যে এই মামলাগুলি এখন পেন্ডিং আছে, বিচারের জন্য আছে, এই মামলাগুলি দ্রুত সাক্ষী এনে মামলাগুলি শেষ করব। এসব মামলায় ৩,৪১৬ জনের নাম উল্লেখ সহ ৮৪,৯৭৬ জনকে আসামি করা হয়েছিল। ১১ বছর পেরিয়ে বর্তমানে মামলাগুলোর কার্যক্রম প্রায় একেবারেই স্থবির। এই মামলা এখনো কোনো তদন্ত শেষ করে নাই, তা আমি বলবো যে সেই মামলাগুলি দ্রুত তদন্ত শেষ করে আদালতে রিপোর্ট দেওয়া। ৮৩ মামলার মধ্যে যেগুলোর চার্জশিট দেওয়া হয়েছে সেগুলো দ্রুত নিষ্পত্তির কথাও জানালেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। যদি এরকম কোনো প্রমাণ না পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দিবে। সাইদুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। লোডশেডিং ও সড়ক দুর্ঘটনা নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে দেয়া বক্তব্যে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এই মৌসুমে সারা দেশে গ্রামে গঞ্জে ২৪ ঘন্টার মধ্যে কোথাও ১২ ঘন্টা, কোথাও ৮ ঘন্টা, আমার এলাকায় ৫ ঘন্টা বিদ্যুৎ থাকে। সরকার বলেছেন যে ২৮,০০০ বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি আছে, তাহলে বিদ্যুৎ গেল কোথায়? আমার এলাকার মানুষ আমাকে বলেছে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে দাওয়াত দিতে, যে আমার এলাকায় একটা দিন থাকার জন্য যে সমস্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে ভাড়ার, তাদের সক্ষমতার ৪১% সক্ষমতার থাকা সত্ত্বেও বসে আছে, এবং ২২-২৩ আর্থিক বছরে এই বসে থাকার কারণে ভাড়া বাবদ ২৬,০০০ কোটি টাকা দেওয়া হয়েছে। দ্রুত সময়ে জ্বালানি তেল খালাস করতে জুনের মধ্যেই সিঙ্গেল পয়েন্ট মুরিং এসপিএম প্রকল্পটি বিপিসির কাছে হস্তান্তর করবে বাস্তবায়নকারী কর্তৃপক্ষ। এতে শক্তিশালী হবে সরবরাহ ব্যবস্থাও। এসপিএম এর সক্ষমতা ও পরিধি বাড়াতে কাজ চলছে বলে জানিয়েছেন বিপিসি চেয়ারম্যান। গুরুত্ব বাড়ছে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট বাস্তবায়নেরও। তৌহিদুর রহমানের রিপোর্ট। গভীর সমুদ্র থেকে জ্বালানি তেল খালাসে আসছে যুগান্তকারী পরিবর্তন। এখন যে পরিমাণ তেল খালাসে ১২ দিন লাগে, একই পরিমাণ তেল সিঙ্গেল পয়েন্ট মোরিং বা এসপিএমে খালাস হবে মাত্র ৪৮ ঘন্টায়। ইতিমধ্যে স্থল থেকে গভীর সমুদ্র পর্যন্ত ১৫ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন স্থাপন করা হয়েছে। এছাড়া কক্সবাজারের মহেশখালীতে নির্মিত পাম্প স্টেশন অ্যান্ড ট্যাঙ্ক ফার্মের সব প্রস্তুতিও সম্পন্ন। সাগর থেকে পরিশোধিত এবং অপরিশোধিত তেল মহেশখালী থেকে পাইপলাইনে আনোয়ারা কর্ণফুলী নদীর তীরে অবস্থিত ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছেছে। লস যে আঙ্গিকে হয় সেটি থেকে আমাদের এই যে মডার্ন যে এসপিএম ফ্যাসিলিটিস, যেটি মেইনলি আমাদের ক্লোজ সার্কেলে বা সার্কিটের মধ্যে তেল পরিবহন হবে, তো এই বাধাগুলা বা এই অসুবিধাগুলা দূর হয়ে যাবে। এসপিএম এর মাধ্যমে প্রতি বছর ৯০ লাখ টন তেল আনলোড করা যাবে। মহেশখালীর প্রতিটি ৬০,০০০ কিলোলিটার ধারণ ক্ষমতার ৩টি ট্যাঙ্ক অপরিশোধিত তেল এবং ৩৬,০০০ কিলোলিটার ধারণ ক্ষমতার আরও ৩টি ট্যাঙ্ক ডিজেল সংরক্ষণ করবে। ইয়ারলি আমাদের ২ লক্ষ মেট্রিক টনের কিন্তু মজুদ ক্ষমতা আমরা এই প্রজেক্টের মাধ্যমে বাড়াতে পারলাম। আপনারা দেখবেন যে আমাদের পিছনে ৩টা বড় ক্রুড অয়েল ট্যাঙ্ক এবং আরও 3টা ডিজেল অয়েল ট্যাঙ্ক। তো এই যে জ্বালানি ব্যাকআপ, নিরাপত্তা, এফিসিয়েন্সি বাড়ানো, ফুল ক্যাপাসিটিতে আমরা চালাই, এটা ভ্যারি করে কারণ অয়েল প্রাইসিং ফ্রেটের সাথে রিলেটেড। তো আমাদের একটি পাককলন যেটা ছিল যে ফুল করলে বাৎসরিক গ্রস প্রায় ৮০০ কোটি টাকার মতো আমাদের একটা সাশ্রয়ের বিষয় আছে। সংশ্লিষ্টরা বলছেন প্রকল্পটির মাধ্যমে জ্বালানি মজুদের সক্ষমতা বাড়বে, সরবরাহ ব্যবস্থাও হবে শক্তিশালী। এক্ষেত্রে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট দ্রুত বাস্তবায়ন হওয়া জরুরি বলছেন তারা। যেহেতু আমাদের ১৫ লক্ষ মেট্রিক টন এক্সিস্টিং, তার বাইরে তো আনার সুযোগ থাকবে না। তারপরে যদি আমাদের কোনো কারণে আপৎকালীন স্টোর করার জন্য লাগে, সেটা কিন্তু আমরা এনে দিতে পারবো, কিন্তু প্রসেস ক্ষমতাটা আমাদের বাড়াতে হবে ইয়ারলি ইউনিটের মাধ্যমে। আমরা আশা করছি এই প্রজেক্টটা দ্রুত শুরু হয়ে যাবে। সামগ্রিকভাবে এই প্রকল্পের মাধ্যমে জ্বালানি সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার, জানালেন পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান। ERL2 এর একটা প্রকল্প আমরা অলরেডি এটার ফিজিবিলিটি স্টাডি হয়েছে এবং এটা চলমান আছে। পাশাপাশি এই পরিশোধনের ক্ষমতা বৃদ্ধি করার জন্য আরেকটি জয়েন্ট ভেঞ্চার এফোর্টও মানে আলোচনায় চলছে।
সো আমরা চাইবো যে যত তাড়াতাড়ি পারা যায় ERL কে সক্ষমতা বৃদ্ধি করা যে কোনো ক্যাপাসিটিতে। এসপিএন প্রকল্পকে বাণিজ্যিকভাবে অপারেশনে আনতে শীঘ্রই একটি চুক্তি হবে বলেও আশা করেন তিনি। বাণিজ্যিকভাবে কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুত এসপিএম কর্তৃপক্ষ। আর এক্ষেত্রে ইস্টার্ন রিফাইনারি 2 ইউনিট যদি পুরোপুরি বাস্তবায়ন হয় সেই ক্ষেত্রে এসপিএম বাণিজ্যিকভাবে পুরোপুরি সফল হবে বলছেন কর্তৃপক্ষ। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, মহেশখালী, কক্সবাজার। রাজবাড়ীতে চালু হলো চন্দনা ও ভাঙ্গা এক্সপ্রেস ট্রেন। এর ফলে এ জেলার যাত্রীদের ঢাকা যেতে সময় লাগবে 3 ঘন্টা এবং ভাড়া 290 টাকা। ট্রেন চালু হয় খুশি স্থানীয়রা। রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। অবশেষে চালু হলো বহুল প্রতীক্ষিত কমিউটার ট্রেন। ভোর 5টায় রাজবাড়ী রেল স্টেশন থেকে 6টি কোচের এই ট্রেনের যাত্রা শুরু হয়। 65 টাকায় রাজবাড়ীর যাত্রীরা ভাঙ্গা এবং ভাঙ্গার যাত্রীরা 225 টাকায় ঢাকায় যাচ্ছে। স্থানীয়রা জানান অল্প সময়ে ও কম টাকায় তারা ভাঙ্গা হয়ে ঢাকা যেতে পারবেন এবং কাজ সেরে আবার সন্ধ্যায় রাজবাড়ী ফিরে আসতে পারবেন। রাজবাড়ি থেকে আমরা ভাঙ্গা এবং ভাঙ্গা থেকে যে ঢাকা যে সার্ভিসটা পাচ্ছি আমরা রাজবাড়ির জনগণ, তাতে আমরা খুবই আমাদের জন্য একটা সুসংবাদ। কম পয়সায় আমরা ঢাকা যেতে পারবো, আসতে পারবো, আর টাইমটাও ঠিক মতো আছে। সকাল 9টায় যদি ঢাকায় পৌঁছে যায় তাহলে আমরা অফিস আদালত ঠিক মতো করে আবার ব্যাক করতে পারবো। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় চন্দনা কমিউটার সার্ভিস রাজবাড়ী স্টেশন থেকে ছাড়বে ভোর 5টায়, ভাঙ্গা স্টেশনে পৌঁছাবে ভোর 6টা 15 মিনিটে। এরপর এই ট্রেনটি ভাঙ্গা কমিউটার নামে ভাঙ্গা স্টেশন থেকে ছাড়বে সকাল 7টা 15 মিনিটে এবং ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে সকাল 9টায়। ট্রেনটিতে 528টি শোভন শ্রেণীর আসন থাকবে। সাপ্তাহিক বন্ধ শুক্রবার। এদিকে রাজবাড়ী রেল স্টেশন মাস্টার তন্ময় দত্ত জানান উভয় পথে ভাঙ্গা জংশন, শিবচর, পদ্মা ও মাওয়া স্টেশনে থাকবে যাত্রা বিরতি। এই ট্রেনের স্টপেজটা কম, এটা আপনার একবারে রাজবাড়ী থেকে ছাড়লে একবারে ভাঙ্গা স্টপেজ, মাঝে কোনো বিরতি নেই এবং যেহেতু এটা খুব সকালে ছেড়ে যাবে সেক্ষেত্রে প্যাসেঞ্জার যারা আছে তাদের জন্য অনেক সুবিধা হবে বলে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আবারও সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল হামাস মতপার্থক্য, এবার দলীয় চাপে বাইডেন। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। মিয়ানমারের রাখাইনে সংঘাত পরিস্থিতির মধ্যে আজও দেশটির বর্ডার গার্ড পুলিশ, বিজিপির আরও 88 জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। সকাল থেকে টেকনাফে নাফ নদীর সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে তারা কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করে আশ্রয় নেয়। পরে কোস্টগার্ড সদস্যরা তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করেন। এর আগে গতকাল 3টি পয়েন্ট দিয়ে অন্তত 44 জন পালিয়ে বাংলাদেশে আসেন। এর মধ্যে সাবরাং আচারবুনিয়া সীমান্ত দিয়ে 18 জন, নাজিরপাড়া সীমান্ত দিয়ে 26 জন প্রবেশ করেন। সংঘাত পরিস্থিতিতে এর আগেও 2 দফায় পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বিজিপি ও সেনাবাহিনীর 618 জন সদস্যকে ফেরত পাঠানো হয়। ব্যক্তিগত গাড়িতে পুলিশ সহ জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অননুমোদিত স্টিকার ব্যবহার রোধে অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। দুপুরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার SM মেহেদী হাসান জানান, ডিএমপির 8টি ট্রাফিক বিভাগ গত 12 এপ্রিল থেকে 3 মে পর্যন্ত অভিযান চালায়। এই সময় মোট 3174টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে 363টি অনুমোদিত স্টিকার, 461টি ফিটনেসবিহীন ও 2350টি অবৈধ যানবাহন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অভিযান শেষে প্রায় 2000 গাড়ি ডাম্পিং করা হয়েছে। আমি বিনীত অনুরোধ জানাবো এই ধরনের অনুমোদিত স্টিকার যেন ব্যবহার থেকে বিরত থাকে এবং সরকারি বিভিন্ন সংস্থার নামে যে সকল স্টিকার ব্যবহার করেন, দেখা যাচ্ছে আমারই আত্মীয় স্বজন আমার পুলিশের স্টিকার ব্যবহার করছে, পুলিশের সদস্য আত্মীয় স্বজন পুলিশের স্টিকার ব্যবহার করছে, বা বিভিন্ন সংস্থার আত্মীয় স্বজন ইভেন তাদের সঙ্গে কোনো কানেকশন নেই, এ ধরনের ঘটনাও ঘটেছে। তো আমি বিনীতভাবে আবারও আবেদন জানাচ্ছি যে এই ধরনের স্টিকার ব্যবহার থেকে বিরত থাকার জন্য। সংবাদ শেষ করছি প্রত্যন্ত চরে পুলিশি সেবার অনন্য দৃষ্টান্তের খবর জানিয়ে।
রাজীবপুরের চরে চরে থানা এখন ঘরে ঘরে স্লোগানে ব্রহ্মপুত্রের প্রত্যন্ত চরে গিয়ে আইনি সেবা দিচ্ছে পুলিশ। সপ্তাহে একদিন কুড়িগ্রামের রাজীবপুর থানার সব কাজ নিয়ে কোদালকাটি ইউনিয়ন পরিষদে হাজির হচ্ছেন ওসি, এসআই, কনস্টেবলরা। দোরগোড়ায় আইনি সহায়তা পাচ্ছেন চরবাসী, হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার ব্রহ্মপুত্রের দুর্গম চর কোদালকাঠি ইউনিয়নের ২৯টি গ্রামে যোগাযোগ আর নদী বিচ্ছিন্নতায় বসবাস ৪৫,০০০ মানুষের। আইনি সেবা পেতে প্রায় ১৫ কিলোমিটার হেঁটে রাজীবপুর থানায় যেতে হতো তাদের। বিড়ম্বনায় থানামুখী হতেন না অনেকে। এমন বাস্তবতায় পুরো থানাটিকেই প্রতি শনিবার নদী বিচ্ছিন্ন কোদালকাঠি ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে যাচ্ছেন ওসি আশিকুর রহমান। বাড়ির পাশেই সব ধরনের পুলিশি সেবা পেয়ে খুশি চরবাসী। রাজীবপুর যাওয়া লাগে না, এখানে সবকিছু হচ্ছে। আসার কারণে মানুষ মেলা দূর জানা গেছে। এরই মধ্যে উন্নতি হতে শুরু করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে দ্রুত নিষ্পত্তি হচ্ছে ছোট ছোট আইনি জটিলতারও। প্রতি সপ্তাহে শনিবারে কোদালকাঠি একটা থানার সমস্ত কার্যক্রম এখানে পরিচালনা করতেছেন। এতে আমার এলাকার লোকজনের সুবিধা হচ্ছে এবং সাধারণ মানুষগুলো দুর্ভোগ থেকে লাঘব পাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এমন উদ্যোগ পুলিশের। জনগণগুলোকে কষ্ট করে থানায় যেতে হচ্ছে না, থানাটাই তাদের কাছে এসেছে। এটা আমি আমার লেভেল থেকে চিন্তা করেছি যে একটা সেবার নতুন মাত্রা কোদালকাঠি জনগণের জন্য উন্মোচন করা যায় কিনা, এবং এটা ইনশাল্লাহ কন্টিনিউ থাকবে। এবং সোফার পাবলিক রেসপন্স ভালো, জনগণের থেকে উপকৃত হচ্ছে। স্মার্ট বাংলাদেশ গড়তে আইনের শাসন প্রতিষ্ঠার এ কার্যক্রম সব চরেই বিস্তৃত করতে সহায়তা করবেন জনপ্রতিনিধি। গিয়ে গিয়ে ঘরে ঘরে মানুষের সমস্যা শুনতেছে এবং সমাধান করে যাচ্ছে। এই যে পুলিশ যে মানুষের অকৃত্রিম বন্ধু, এটা তারই বহিঃপ্রকাশ, সেটা একটা নমুনা। আশা করি রাজীবপুরের পুলিশ আরও যুগোপযোগী, আরও ভালোভাবে সেবা দেবে, সেবাগুলোকে মানুষের দূর করে নেওয়া। দুর্ভোগ ছাড়া এ ধরনের আইনি সেবা পেতে চান জেলার ১৬ নদ নদীর সব চরাঞ্চলবাসীও। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। আর এরই সঙ্গে শেষ করছি রাত ১১টার ২১ সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা দৃঢ় হয়েছে বললেন প্রধানমন্ত্রী। পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের চাপ দেশেও আছে বললেন ওবায়দুল কাদের। যুক্তরাষ্ট্রকে দ্বিচারিতা পরিহারের আহ্বান। ২৪ ঘন্টার চেষ্টায় সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে নেভানোর কাজ কাল সকাল পর্যন্ত স্থগিত, তদন্ত কমিটি গঠন। দাবদাহের পর এবার সপ্তাহব্যাপী বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস। ২ জেলায় বজ্রপাতে নিহত ৩। এবং জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ জয়ের পথে এগিয়ে গেল বাংলাদেশ। দর্শক, ২১-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ২১-এর সঙ্গেই থাকুন।